নমস্কার শ্রোতা বন্ধুরা, আবারও চলে এসেছি পকেট স্কুল থেকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, আপনারা কি জানেন যে সিরিয়ার আসাদ বংশ সিরিয়ার ভাগ্য পরিবর্তনের জন্য ওতপ্রোতভাবে দায়ী? তাহলে চলুন আজকের এই বিষয়ে আলোচনা করা যাক। সাম্প্রতিককালে আরব দেশের সিরিয়াতে ৫৩ বছরের একটি স্বৈরাচারী যুগের অবসান ঘটেছে। ১৯৪০ থেকে ৫০ সালে আরব দেশগুলিতে আরব জাতীয়তাবাদী প্রজাতন্ত্রের উন্মেষ ঘটেছিল। ১৯৫৫ সালে সিরিয়ার বিমান বাহিনীতে পাইলট হিসাবে যোগ দেওয়া একজন ব্যক্তির নাম ছিল হাফিজ আল আসাদ। এরপর তিনি সিরিয়ার বাথ পার্টিতে যুক্ত হন। সে সময় বাথ পার্টি সিরিয়ার জাতীয়তাবাদের পক্ষে কাজ করত। পরবর্তীকালে ১৯৬৩ সালে একটি সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাথ পার্টি সিরিয়ার ক্ষমতা দখল করে এবং এই ক্ষেত্রে হাফিজ আল আসাদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ক্ষমতা দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কারণে হাফিজ আল আসাদ দেশের প্রতিরক্ষা মন্ত্রী হন। ১৯৬৬ সালে বাথ পার্টির মধ্যে অভ্যন্তরীণ একটি গোষ্ঠীর উদ্ভব হয় হাফিজ আল আসাদের নেতৃত্বে। তারা বাথ পার্টির ক্ষমতাসীন উদারপন্থীদেরকে অপসারণ করে ক্ষমতা দখল করে। ১৯৭০ সালে হাফিজ আল আসাদ তার রাজনৈতিক গুরু সালাহ আল জাদিদকে সরিয়ে সিরিয়ার প্রধানমন্ত্রী হন এবং পরের বছর অর্থাৎ ১৯৭১ সালে হাফিজ আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্টের পদ গ্রহণ করেন। প্রথম থেকে তিনি একচ্ছত্র দলীয় শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এগিয়ে চলেন। বিরোধীদের দমন পীড়ন এবং গণতন্ত্রের ধ্বংস করার জন্য যা কিছু করা সম্ভব ছিল তা তিনি করেছিলেন। স্বৈরাচারী শাসন ব্যবস্থায় যা হয়, আরবের অন্যান্য দেশগুলোর মতোই সিরিয়ার অবস্থাও শোচনীয় হয়ে ওঠে। একদিকে অশিক্ষা, আর্থিক দুর্দশা এবং চরম বেকারত্ব সিরিয়াবাসীর অবস্থা শোচনীয় করে তোলে। হাফিজ আল আসাদ অন্যান্য স্বৈরাচারী শাসকের মতোই তার বড় ছেলে বাসেলকে সিরিয়ার পরবর্তী শাসক হিসাবে গড়ে তুলছিলেন। ছোট ছেলে বাসার আল আসাদ লন্ডনে চক্ষু বিশেষজ্ঞের পড়াশোনা করছিলেন। এরপর ১৯৯৪ সালে দামেস্কের নিকট একটি গাড়ি দুর্ঘটনা সমস্ত কিছু পরিকল্পনার পট পরিবর্তন করে দেয়। মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা নিহত হয় বাসার আল আসাদের বড় ভাই বাসেল আল আসাদ। লন্ডন থেকে চক্ষু চিকিৎসক হিসাবে পাঠরত বাসার আল আসাদকে ফিরিয়ে নিয়ে আসা হয় সিরিয়াতে। তাকে পরবর্তী প্রশাসক হিসাবে গড়ে তুলতে দেওয়া হয় সামরিক প্রশিক্ষণ। ২০০০ সালে হাফিজ আল আসাদের মৃত্যুর পর সিরিয়ার প্রেসিডেন্ট হন বাসার আল আসাদ। প্রথমে মনে করা হয়েছিল প্রশাসক হিসেবে বাসার হয়তো পিতা হাফিজের থেকে আলাদা হবেন, হয়তো অনেকটা খোলা মনে উদারতার সাথে তিনি দেশকে পরিচালনা করবেন, স্বৈরাচারের পদ থেকে সরে এসে গণতান্ত্রিকভাবে সিরিয়ার উন্নতি সাধনে ব্রতী হবেন। কিন্তু অচিরে এই ধারণা ভুল প্রমাণিত হল। বাসার আল আসাদ যেন তার পিতা হাফিজ আল আসাদের ফেলে যাওয়া জুতোতেই পা গলালেন। স্বৈরাচারীর পথ এবং দমন পীড়নকেই তিনি তার নীতি হিসাবে গ্রহণ করলেন। সিরিয়াবাসীর অবস্থা সেই আগের মতোই শোচনীয় রয়ে গেল। প্রায় ৫ লক্ষ সাধারণ মানুষ এই সময়কালের মধ্যে নিহত হয়েছিলেন। বাস্তুহারা হয়ে বা অপর কোনো দেশের শরণার্থী হিসাবে গিয়েছিলেন প্রায় ৬০ লক্ষ সাধারণ মানুষ। অত্যাচার সইতে সইতে বিদ্রোহ দানা বাঁধল। বিভিন্ন জনজাতি গোষ্ঠী এবং ইসলামী ধর্মীয় গোষ্ঠী তারা স্বৈরাচারী প্রশাসক বাসার আল আসাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলল। দারায়া শহরের একটি স্কুলে সরকার বিরোধী কিছু স্লোগান লেখা হয়েছিল। বাসার আল আসাদের নেতৃত্বে সরকার সেই সমস্ত স্লোগান লিখনকারীদেরকে গ্রেপ্তার করে চরম শাস্তি দিয়েছিলেন। এর বিরুদ্ধে জনমত গড়ে উঠেছিল। একত্রিতভাবে সাধারণ মানুষ এবং বিভিন্ন জনজাতি গোষ্ঠী এবং ইসলামপন্থী বিভিন্ন ধর্ম সংগঠন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। প্রথম দিকে এই বিক্ষোভ আন্দোলন ছিল শান্তিপূর্ণ, কিন্তু বাসারের নেতৃত্বে সেনাবাহিনী যখন এই অহিংস আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছিল তখন বহু সাধারণ মানুষ মারা যায়। এরপরে এই আন্দোলন আর শান্তিপূর্ণ থাকে না। সিরিয়াবাসী এই চরম নৃশংসতার বিরুদ্ধে গর্জে ওঠে। ২০১১ সালে আল কায়েদার সহযোগী হিসাবে একটি দলের উত্থান ঘটে। ইসলামিক স্টেটের একজন আইএস নেতা আবু বকর আল বাগদাদি এই গোষ্ঠীর প্রতিষ্ঠা করেন। ২০১৬ সালে আবু মোহাম্মদ আল জাওলানি এই দলের নেতৃত্বের ভার নেন এবং আল কায়েদার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। এই দলের নতুন নামকরণ হয় হায়াত তাহরির আল সাস বা HTAS। এই HTAS এর লক্ষ্য তখন থেকে হয়ে দাঁড়ায় ফ্রি সিরিয়ার আন্দোলন। আল কায়েদার পক্ষ থেকে সরে এসে তখন এই হায়াত তাহরির আল সাসের একমাত্র লক্ষ্য হয় সিরিয়া থেকে বাসার আল আসাদকে সরিয়ে দেওয়া এবং স্বাধীন সিরিয়ার গঠন।
সমমনোভাবাপন্ন কিছু গোষ্ঠী এবং ইসলামধর্মী কিছু গোষ্ঠী হায়াত তাহরির আল আসাদের সাথে যুক্ত হয় এবং এর শক্তি বৃদ্ধি ঘটে। অপরদিকে বাসার আল আসাদ রাশিয়া এবং ইরানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। রাশিয়ার স্বার্থ ছিল সিরিয়াতে যুদ্ধের উপনিবেশ তৈরি করা। রাশিয়া তার বিমান এবং সামরিক সাহায্য বাসার আল আসাদকে দেয়। ইরানও তার সামরিক সাহায্য বাসারকে প্রদান করে। ইরানের সমর্থিত লেবাননের হিজবুল্লাহ এবং তাদের প্রশিক্ষিত সেনাবাহিনী সিরিয়াতে মোতায়েন করেন বিদ্রোহী আন্দোলনকারীদের দমানোর জন্য। অন্যদিকে বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং সৌদি আরবের সমর্থন পান। সিরিয়াতে তখন গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। বিদ্রোহী আন্দোলনকারীদের মধ্যে আবু মোহাম্মদ আল জাওলানির নেতৃত্বে HTAS এর সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লড়াই এবং সংঘর্ষ শুরু হয় সিরিয়ার দ্বিতীয় বড় শহর আলেপ্পো থেকে, তারপর একে একে হোমস এবং হামা শহর। 27 নভেম্বর 2024 বিদ্রোহীরা আলেপ্পো শহর দখল করে। সেই দিনই তারা প্রতীকী বিজয় উৎসব পালন করে। তারপর খুব দ্রুত 3 দিনের মধ্যে তারা সমস্ত বড় শহরের দখল নিয়ে নেয়। আবু মোহাম্মদ আল জাওলানির নেতৃত্বে বিদ্রোহীরা এগোতে থাকে সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে। অবশেষে 8 ডিসেম্বর 2024 সালে তারা সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নেয় এবং মুক্ত সিরিয়া বা স্বাধীন সিরিয়ার ঘোষণা করেন। সিরিয়ার স্বৈরাচারী এবং অগণতান্ত্রিক অসহনশীল দুরাচারী শাসক বাসার আল আসাদ একটি ব্যক্তিগত বিমানে সিরিয়া ছেড়ে পলায়ন করেন। সূত্র মারফত খবর তিনি তার বন্ধু দেশ রাশিয়ায় আশ্রয় গ্রহণ করে আছেন। তবে বাসার আল আসাদের অপসারণ এবং বিদ্রোহী HTAS এর আবু মোহাম্মদ আল জাওলানির নেতৃত্বে বিদ্রোহীদের জয়লাভ আগামী দিনে সিরিয়ার রাজনৈতিক ভাগ্যে কতটা পরিবর্তন আনতে পারবে তা নিয়ে সারা বিশ্বে অনেক মতপার্থক্য রয়েছে। ভিডিওটিকে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন।